হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12 সেমিস্টার 3 ছায়া প্রকাশনীর আমরা সলিউশন করছিলাম। ওকে, তো আগে একটা ভিডিও আপলোড করে দিয়েছি যে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে ছায়া প্রকাশনী সলিউশন ভিডিও। যে সমস্ত কোশ্চেনগুলো আমি করাচ্ছি ছায়া প্রকাশনী থেকে, এই সমস্ত কোশ্চেনগুলো করলেই হবে, সব কোশ্চেন করার দরকার নেই। কারণ তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে। প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্কস করে আছে, তাই কনসেপচুয়াল কিন্তু খুব বেশি ক্যালকুলেশন নেই সেরকম কোশ্চেন তোমাদেরকে সলভ করতে হবে। তো চলো শুরু করা যাক কোশ্চেন নাম্বার 26 থেকে। আর আমি থিওরিটাও বলে দেবো একবার করে, শোনো। এই কোশ্চেনটা যে থিওরির ওপর বেস করে তৈরি, আগে একটু বুঝে নাও। যখন তিনটে রোধ শ্রেণী সমবায়ে থাকবে, এইটা R1, এইটা R2 আর এইটা R3, তখন R ইকুয়াল টু কী হবে, যে R1 প্লাস R2 প্লাস R3। আর যখন সমান্তরাল সমবায়ে থাকে, তার মানে এইটা R1, এইটা R2, ওকে, আর এইটা হচ্ছে গিয়ে R3। যখন সমান্তরাল সমবায়ে থাকে তখন এদের মধ্যে তুল্য রোধ হবে 1/R ইজ ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এই হচ্ছে নিয়ম। এইটা বের করার পরে শেষ লাইনে কিন্তু 1/Rটাকে R করতে হবে, তার মানে উল্টে দিতে হবে। বোঝা গেল? এটা মাথায় রাখতে হবে। আর একটা কথা বলে রাখি, এই জায়গাটায় অনেকের অনেক মিসকনসেপশন থাকে, সেই জন্য আমি একটুখানি আলোচনা করে দিচ্ছি। দেখো, এক মিনিট। শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় বুঝতে গেলে কি দেখতে হবে? যদি দেখো যে একটা রোধের পরেই আর একটা রোধ যুক্ত আছে, বা দুটো রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট এর মধ্যে দিয়েও যাচ্ছে এর মধ্যে দিয়েও যাচ্ছে, তখন রোধ দুটোকে আমরা বলবো শ্রেণী সমবায়। কিন্তু যখন কারেন্ট ভাগ হয়ে যাবে তখন সেটা আর শ্রেণী সমবায় হবে না। কারণ দেখো, যখন আমি এইটা নিচ্ছি R1 আর এইটা নিচ্ছি R2, ঠিক আছে, মেন কারেন্ট যখন এত দূর পর্যন্ত আসছে, আসার পরে দেখছে আমার কাছে দুটো রাস্তা, একটা এই দিকে তো একটা এই দিকে। তো কারেন্ট যখনই ভাগ হয়ে গেল তখন আমরা এই R1 আর R2কে কিন্তু শ্রেণী সমবায় বলতে পারবো না। তখন আমাকে বলতে হবে যে এরা দুজন সমান্তরাল সমবায়ে আছে। ঠিক আছে? আর একটা কথা মনে রাখবে, শ্রেণী সমবায়ে কারেন্ট সেম থাকবে, আর সমান্তরাল সমবায়ে কিন্তু ভোল্টেজ অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকবে। বোঝা গেল? এই দুটো জিনিস মনে রাখতে হবে। এবার তোমাদের মনে আরও অনেক কোশ্চেন আসতে পারে যে স্যার, আই কারেন্ট যদি এখানে আসে, এই দিকে যাচ্ছে I1 তো এই দিকে যাচ্ছে I2, এই I1টা কত হবে? এর একটা ফর্মুলা আছে, I1 ইকুয়াল টু I ইন্টু R2/R1 প্লাস R2, আর I2 ইকুয়াল টু I ইন্টু R1/R1 প্লাস R2। এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে। যখন তুমি এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট নিচ্ছ, ওপরে R2কে রাখো, আর যখন তুমি R2র মধ্যে দিয়ে কারেন্ট নিচ্ছ, ওপরে তুমি R1 রাখো। এই ফর্মুলা দুটো খুব হেল্পফুল, এটা ভুলবে না। বুঝতে পেরেছো? তো এবার আমরা কোশ্চেনে যাই, যে কোশ্চেনটা আমরা ছেড়ে এসেছিলাম। দেখো, তো এখানে বলছে যে, বুঝতেই পারছো, এটা একটা অ্যাঙ্গেল দিয়েছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এই একটা রোধ তুমি ভেবে নাও, আর এই গোটাটা একটা রোধ তুমি ভেবে নাও। এই দুটো রোধ এই একই কমন পয়েন্টে যুক্ত আছে। তাহলে এইটাকে আর এইটাকে আমি শ্রেণী সমবায় বলবো না সমান্তরাল সমবায় বলবো? অবশ্যই সমান্তরাল সমবায়। ঠিক আছে? তার মানে এই দুটো অংশ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। কিন্তু আমি তো রোধ কত জানি না, আমি এইটাকে ধরে নিচ্ছি R1 আর এইটাকে আমি ধরে নিচ্ছি R2। তাহলে দেখো, 360 ডিগ্রির ভ্যালু পুরোটা, অর্থাৎ 36 ওহম, গোটা তারের রোধ 36 ওহম। ঠিক আছে? তাহলে 30 ডিগ্রির ভ্যালু কত সেটা বের করে নাও। তাহলে 36/360 ইন্টু 30, এটাকে 10 দিয়ে কেটে দাও, 10 3 30। তাহলে 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 3 ওহম। ঠিক আছে? তাহলে 30 ডিগ্রি যদি 3 ওহম হয়, তাহলে বাকি এইটা কত? 36 মাইনাস 3 অর্থাৎ 33 ওহম। তাহলে এই 3 আর এই 33 কিসে আছে? সমান্তরালে। তাহলে তুল্য রোধ কত হবে? R ইকুয়াল টু 33 ইন্টু 3/33 প্লাস 3। যদি দুটো রোধ সমান্তরালে থাকে, ডাইরেক্ট অ্যাপ্লাই করে দেবে R ইকুয়াল টু R1 R2/R1 প্লাস R2। ব্যাস, তাহলে কত হলো? 33 ইন্টু 3/36। তাহলে 3 12 36, 3 11 33, 3 4 12, 4 2 8 9 10 11, 4 7 28। ওকে, তাহলে 2.75 ওহম। ব্যাস, হয়ে গেল। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কি, এই যে এই ফিগারটা দেওয়া আছে। তো বলছে কি, যে এ এবং বি এর মধ্যে তুল্য রোধ বের করো। এ কোনটা? এ হচ্ছে এইটা। বি কোনটা? বি হচ্ছে এইটা। যখনই তুল্য রোধ বের করতে বলবে, এই এ আর বিকে ফিক্সড রাখবে,
এখানে কোনো কিছু চেঞ্জ করবে না। দেখো এই 10 আর এই 2.5 প্যারালালে আছে, তাহলে 10 গণিত 2.5 বাই 10 প্লাস 2.5, তাহলে কত হচ্ছে 10 গণিত 2.5 বাই 12.5। এটাকে কেটে দাও, কত দিয়ে কাটবে? এটাকে 5 দিয়ে কাটবে, তাহলে 5 2 10। তাহলে এই দুটোর তুল্য রোধ হলো 2 ওহম। তাহলে এই 2 আর এই 10 কিসে আছে? শ্রেণীতে। তাহলে 10 প্লাস 2 কত হবে? 12। বেশ, তাহলে এতটা পর্যন্ত আমি পেয়ে গেলাম 12। ধরে নাও এইগুলো নেই, একবারে 12। তাহলে এই 12 আর এই 12 কিসে আছে? আবার সমান্তরালে। তার মানে 12 আর 12 6। বেশ, এই যে 6 পেলাম, এই 6 আর এই 10 কিসে আছে? শ্রেণীতে। তার মানে 6 আর 10 16। আমি আবার প্রথম থেকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, একটু ভালো করে বুঝে নাও। দেখো কি বলছি। প্রথমে আমি কি করলাম, 10 আর 5 প্যারালালে আছে, এটুকু তো বুঝতে পারছো। এই দুজনা সমান্তরালে আছে, তাহলে সমান্তরালে থাকলে 2। তার মানে সার্কিটটা এলো কি না, এইখানে 2 আর এইখানে 10, এইটা 2 আর এইটা 10, তাহলে 2 আর 10 12। এই 12 আর নিচেতে আবার এইখানে আছে 12, তাহলে 12 আর 12 যদি সমান্তরালে থাকে তাহলে ওভারঅল হবে 6। কেন 6 হবে? 12 গণিত 12 বাই 12 প্লাস 12 মানে 24। 12 2 24, 2 6 12, তাহলে 6 হলো কি না? মনে রাখবে দুটো রোধ, দুটো একই মানের রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধ একটার অর্ধেক হয়ে যায়। বোঝা গেল? তাহলে তুল্য রোধ একটার অর্ধেক হয়ে যায়। তাহলে 12 আর 12 সমান্তরালে, তাহলে হয়ে গেল 6। ঠিক আছে, এইবার দেখো, এইবার এই 6 কিসে আছে? এই 6 আছে, এই 6 আছে 10-এর সঙ্গে শ্রেণীতে। তাহলে 6 আর 10 কত হলো? 16। বেশ, তাহলে এই 16 আর এই 16 কিসে আছে? সমান্তরালে। তাহলে 16 আর 16 যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধ হয়ে যাবে 8। আশা করি ক্লিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে একটা চিত্র দেওয়া আছে, এই যে চিত্রটা দেখতে পাচ্ছ। তো 6টি রোধকের রোধ সমান, এক্ষেত্রে কোন বিন্দু দুটির মধ্যে রোধ সর্বাধিক হবে? কোন বিন্দু দুটির মধ্যে রোধ সর্বাধিক হবে? দেখো, এই কোশ্চেনগুলোতে তোমাকে ভ্যালু চেক করে দেখতে হবে। যখন তুমি পি আর কিউ এর মধ্যে নেবে, দেখো তুমি যদি এই তিনটেকে আর সবগুলোকে যদি আর করে নাও, তাহলে আর আর আর, প্রথমে পি আর কিউ এর মধ্যে নিচ্ছ তুল্য রোধ, তাহলে পি আর কিউ এর মধ্যে নিলে কি হবে? আর আর আর, তার মানে r/3 সমান্তরালে আছে। বেশ, এই r/3 সঙ্গে এইটা r/2 শ্রেণীতে আছে, তাহলে কত হবে? 6 হচ্ছে গিয়ে লসাগু, তাহলে 2r প্লাস 3r, তাহলে 5r/6। আশা করি ক্লিয়ার। এই 5r/6 সঙ্গে এই আর কিসে আছে? সমান্তরালে। তাহলে আর গণিত 5r/6 বাই আর প্লাস 5r/6। ঠিক আছে, তাহলে কত হবে? তাহলে ফাইনালি যেটা আসবে দেখো, যে ওপরটা হবে 5r² / 6, আর এইটা হবে 6/6r প্লাস 5r মানে 11r। তাহলে 6 6 কেটে গেল, হ্যাঁ, এখানে একটা আর, এইখানে একটা আর পড়ে থাকলো, তাহলে 5/11 ইন্টু আর। ঠিক আছে, তুমি সবগুলো সলভ করবে। তুমি যখন কিউ আর আর এর মধ্যে নেবে, দেখো এই দেখো এইটা কিউ আর এইটা আর, তখন দেখো এইটা আর এই গোটা তিনটে শ্রেণীতে থাকবে। এই তিনটের কত হবে? r/3, তাহলে r/3 আর আর শ্রেণীতে, তার সঙ্গে আবার এই r/2 সমান্তরালে। এরকম করে বের করবে, দেখবে এইটাই সব থেকে ম্যাক্সিমাম আসছে। বোঝা গেল? এইটাই সব থেকে ম্যাক্সিমাম আসছে। তোমরা এইটাও চেক করবে, এইটাও চেক করবে, অবশ্যই চেক করবে কিন্তু। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে একটা ফিগার দিয়েছে দেখতে পাচ্ছ, ঠিক এই রকম, এইখানে একটা শর্ট সার্কিট করা আছে, এইখানে একটা শর্ট সার্কিট করা আছে। শর্ট সার্কিট মানে ব্যাপারটা বুঝতে হবে, মানে একটা তার দিয়ে যুক্ত করা আছে এই দুটো পয়েন্টকে। যখনই বলবে দুটো পয়েন্টের মধ্যে শর্ট সার্কিট করা আছে, তখন বুঝে নিতে হবে যে ওই দুটো বিন্দুর বিভব একই। তাহলে এইটা যদি এ হয় তাহলে এই বিন্দুটাও এ, আর এই বিন্দুটা যদি বি হয় তাহলে এই বিন্দুটাও বি। ঠিক আছে, এইটা আর, এইটা আর, এইটা আর। ওকে, তাহলে এই বিন্দুটা এ আর এই বিন্দুটা বি, এইটা এ আর এইটা বি। তাহলে এ আর বি এর মধ্যে একটা রোধ, এই রোধটা যুক্ত আছে, আবার এ আর বি এর মধ্যে এই রোধটা যুক্ত আছে, আবার এ আর বি এর মধ্যে এই রোধটা যুক্ত আছে। তাহলে তিনটে রোধ যুক্ত আছে আর আর আর, এ আর বি এর মধ্যে। তাহলে এটা কেমন সমবায়? সমান্তরাল সমবায়।
তাহলে তুল্য রোধ কত? R/3। বোঝা গেল কি বললাম? যখনই শর্ট সার্কিট করা থাকবে তখন এই দুটো পয়েন্ট সেম হবে, এই দুটো পয়েন্ট সেম হবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে যাই চলো। নেক্সট কোশ্চেন বলছে দেখো যে এই একটা ফিগার দিয়েছে এখানেও তাই, ঠিক আছে? তো কী বের করতে হবে? এই গোটাটার রোধ বলা আছে 12 ওহম, এই পুরোটার রোধ 12 ওহম। তো একটি তার দিয়ে একটা রিং বানানো হয়েছে, এ ও বি বিন্দু দুটির মধ্যে একটি ব্যাটারি যুক্ত করা হলে বর্তনীর তুল্য রোধ হয় 8/3 ওহম। তাহলে L1/L2 কী হবে? মানে এইটুকুর দৈর্ঘ্য বাই এইটুকুর দৈর্ঘ্য, এদের অনুপাত কি হবে? কি করব? দুটো দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলেছে। দেখো তুমি একটা জিনিস তো জানো যে R ভ্যারিজাজ L, এটা জানো, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, ঠিক আছে? তো এই যে সমবায়টা তুমি দেখছো এই দুটো পয়েন্টের মধ্যে, এই একটা রোধ আর এই একটা রোধ, এই সমবায় দুটো কী সমবায়? সমান্তরাল সমবায় না? তো সমান্তরাল সমবায় যদি হয় তাহলে আমি বলতে পারি যে R1R2 বাই R1 প্লাস R2 দ্যাট ইজ ইকুয়াল টু, বলা আছে দেখো 8/3 ওহম। এবার R1 প্লাস R2 মানে তো টোটাল রোধ, তাহলে সেটা কত? 12। এইটা আমি কি সমান্তরাল সমবায়ের ফর্মুলা বসালাম। এবার সমান্তরাল সমবায়ে তুল্য রোধ বলা আছে 8/3 ওহম, সেটা বসিয়ে দিলাম, দ্যাট ইজ ইকুয়ালস টু 8/3। তাহলে 3 4 12, তাহলে R1R2 দ্যাট ইজ ইকুয়ালস টু 32। তাহলে এমন দুটো সংখ্যা যাদেরকে গুণ করলে 32 হবে আর যোগ করলে 12 হবে, সেই সংখ্যা দুটো কী কী? তাহলে একটা হবে R1 ইকুয়াল টু 4 ওহম আর R2 ইকুয়াল টু 8 ওহম, ঠিক আছে? এদেরকে যোগ করলে 12 আর গুণ করলে 32 হবে। এবার ওরা তো এটা চায়নি, ওরা চাইছে L1/L2, আর এর অনুপাত যা হবে এল এর অনুপাত তাই হবে। তাহলে L1/L2 কত হবে? তাহলে L1/L2 হবে R1/R2, তাহলে 4/8, 4 2 8, অর্থাৎ হাফ, ঠিক আছে? তাহলে L1/L2 হবে হাফ অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে। 100 ওহম, 200 ওহম, 300 ওহম এবং 400 ওহম মানের 4টি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করে একটি বর্গের আকার দেওয়া হলো। রোধগুলিকে যে কোনো ক্রমে সাজিয়ে ওই বর্গের দুই কর্ণের দুই প্রান্তের মধ্যে সর্বাধিক কত তুল্য রোধ পাওয়া যেতে পারে? তাহলে আমি আগে রোধ কটাকে সাজাই। WBGE 2018-তে এসেছিলো, দেখতেই পাচ্ছ। তো এই একটা রোধ, এই একটা রোধ, এই একটা রোধ, এই একটা রোধ, এইটা নিলাম 100 ওহম, এইটা 200 ওহম, এইটা হচ্ছে গিয়ে 300 ওহম আর এইটা হচ্ছে গিয়ে 400 ওহম, ঠিক আছে? তো সর্বাধিক রোধ কত পাওয়া যাবে? সর্বাধিক কোন দুটো প্রান্তের মধ্যে সর্বাধিক রোধ পাওয়া যাবে? দেখো, যদি আমি এই একটা পয়েন্ট নিই আর এই একটা পয়েন্ট নিই, তাহলে তুমি বলবে 100 আর 200 কত? 300, আর 400 আর 300 কত? 700। তাহলে 300 ইন্টু 700 বাই 7 8 9 10 1000, 0 0 0 0 0 0, তার মানে 7 3 21, 210, ঠিক 210। এবার দেখো আর একবার তুমি এই কর্ণ বরাবর নিয়ে দেখো, এই কর্ণ বরাবর, কারণ দুটো কর্ণ যেহেতু বলেছে, এই কর্ণ বরাবর পেলাম 210। তাহলে এবার রেড কালারে যেটা আমি দিলাম, এবার এই কর্ণ বরাবর দেখো, তখন তুমি বলবে 400 400 আর 100 শ্রেণীতে আছে, তাহলে কত হবে? 500। আবার এইদিকে 300 আর 200 শ্রেণীতে আছে, কত হবে? সেখানেও 500, আর 500 আর 500 যোগ করলে 1000, R1R2 বাই R1 প্লাস R2। বুঝতে পেরেছো? দেখো এই যে আমি বললাম যে এই কর্ণ বরাবর, যখন এই কর্ণ বরাবর নিলে তখন কারেন্ট এই দিকে ঢুকছে, এই দিকে বেরিয়ে যাচ্ছে, আর যখন তুমি অপোজিট কর্ণ বরাবর নিলে তখন এই দিকে ঢুকছে, এই দিকে বেরিয়ে যাচ্ছে। কিছুই না, আমাকে যে দুটো পয়েন্টের মধ্যে রোধ বের করতে দেবে সেই পয়েন্ট দুটোকে আমি এরকম করে ফিক্সড করে দেবো, তার মানে সেই দিকে কারেন্ট ঢুকছে আর অন্যটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এর মানে হচ্ছে এইটাই। বুঝতে পেরেছো? পয়েন্ট পাল্টে দিলে তুল্য রোধও পাল্টে যাবে, ডিপেন্ড করছে যে তুমি কোন দুটো পয়েন্টের মধ্যে তুল্য রোধ বের করছো। তাহলে এটা কেটে দাও, তাহলে কত হবে? 250 হবে। তাহলে 250 ওহম হচ্ছে সব থেকে বেশি, কারণ আগেরটা তো 210 এসেছিল, আর যেটা বেশি সেটাই লিখতে বলেছে। নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে, আচ্ছা এটাকে এই দিকে লাগিয়ে দিই, এই ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলছে যে কোথাও একটা টাচ হয়েছে, এই তো এই সার্কিটটা দেওয়া আছে, দিয়ে সি ধারকত্ব বিশিষ্ট ধারকের আধান কত হবে যখন তড়িৎ প্রবাহ স্থির মানে পৌঁছাবে? এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে তড়িৎ প্রবাহ স্থির মানে পৌঁছাবে, যেই মেন 2017 কোয়েশ্চেনটা এসেছিলো।
দেখো একটা কথা ভালো করে বুঝতে হবে, যখনই বলবে ধারকের দুই প্রান্তে বিভব কত, তখনই তোমাকে বের করতে বলছে কিউ ইকুয়াল টু সিভি। ঠিক আছে, মানে ধারকের দুই প্রান্তে আধান কত, তখন তোমাকে বের করতে বলছে কিউ ইকুয়াল টু সিভি। এটাই তো ফর্মুলা। একটা ধারকে সঞ্চিত আধান কিউ ইকুয়াল টু হয় সি গণিত ভি। কিন্তু এখানে সমস্যা আছে, এখানে আমি ধারকের দুই প্রান্তে ভি জানি না। ভি না জানলে কি করে বের করব? যখনই বলেছে যে যখন স্থির মানে পৌঁছায়, তার মানে এই ধারকটা চার্জ হয়ে গেছে অলরেডি। ধারক যদি পুরোপুরি চার্জ হয়ে যায়, তখন আর এই দিকে কারেন্ট ক্যারি করবে না। তাহলে এই সার্কিটে যদি আর কারেন্ট ক্যারি না হয়, আমি ধরে নেবো যে এইটা নেই। তাহলে এইটা যদি না থাকে, মনে করো এইটা যদি না থাকে, তাহলে এই আর এই R2 কিসে থাকবে? শ্রেণীতে। তার মানে মোট রোধ কত হবে? আর প্লাস R2। এইটা হবে মোট রোধ। আর তো আছে, তাহলে কারেন্ট কত বেরিয়ে আসবে? কারেন্ট I সমান বাই আর প্লাস R2, এই কারেন্ট বেরিয়ে আসবে। এবার দেখো এইটুকুর মধ্যে যা বিভব প্রভেদ, এইটুকুর মধ্যেও তো তাই বিভব প্রভেদ। এইটুকুর মধ্যে বিভব প্রভেদ কত? এইটুকুর মধ্যে বিভব প্রভেদ স্যার আমি জানি যে ভি ইকুয়াল টু IR2, ওহমের সূত্র কাজে লাগিয়ে দেবো। যার মধ্যে বিভব বের করতে বলবে বা যার দুই প্রান্তে বিভব প্রভেদ বের করতে বলবে, সেই রোধটাকে আমি কারেন্ট দিয়ে গুণ করে দেবো, ব্যাস খেলা খতম। ঠিক আছে, তাহলে ER2 বাই আর প্লাস R2, আমি এই বিভব প্রভেদটা পেয়ে গেলাম এইটুকুর মধ্যে। তাহলে এইটুকুর মধ্যে বিভব প্রভেদ যদি এইটা হয়, তাহলে এইটুকুর মধ্যেও তাই। তাহলে এইখানে কত আধান সঞ্চিত হবে এখন? কিউ ইকুয়াল টু সিভি। তাহলে সিভি হলে CE R2 বাই আর প্লাস R2। তাহলে কোনটা উত্তর হবে? CE R2 বাই আর প্লাস R2। আশা করি ক্লিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। চিত্রে বর্ণিত বর্তনীতে কে সুইচটিকে অন করার বহুক্ষণ পরে 200 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহের মান কত হবে? এই কথাটা এখানে খুব ম্যাটার করছে যে বহুক্ষণ পরে। এই বহুক্ষণ পর মানে ওরা বলতে চাইছে যে ক্যাপাসিটারগুলো অলরেডি চার্জ হয়ে গেছে। তো ক্যাপাসিটার যদি অলরেডি চার্জ হয়ে যায়, তাহলে ও আর কারেন্ট ক্যারি করবে না। ও কারেন্ট ক্যারি না করা মানে কি জানো? মানে সার্কিটগুলো এইখানে কাটা আছে বলে ধরে নেবো, এইখানে সার্কিটটা কাটা আছে বলে ধরে নেবো। তাহলে কারেন্ট এই দিকে বেরোবে, এই দিকে যাবে, এই দিকে আর আসবে না, কারণ সার্কিট এইখানে কাটা আছে বলে ধরে নিয়েছি। এই দিকে যাবে, এই দিকে যাবে, এই দিকে আর যাবে না, কারণ সার্কিট এখানে কাটা আছে বলে ধরে নিয়েছি। বোঝা গেল? তাহলে সার্কিটটা হবে ঠিক এই রকম, এই ব্যাস বাড়ি ফিরে চলে আসবে। তাহলে 200 আর 400 এখন মোট রোধ। তাহলে 200 প্লাস 400 কত? শ্রেণীতে আছে, তাহলে 500 ওহম। তাহলে 500 ওহম হচ্ছে রোধ, কারণ ক্যাপাসিটার চার্জ হয়ে গেছে। এই যে বহুক্ষণ পর যখন বলছে, তার মানে ক্যাপাসিটার চার্জ হয়ে গেছে। আর ক্যাপাসিটার চার্জ হয়ে গেলে সে আর কারেন্ট ক্যারি করবে না। বোঝা গেল? সেই সার্কিট দিয়ে আর কারেন্ট ক্যারি করবে না, সার্কিট দিয়ে আর কারেন্ট যাচ্ছে না। তাহলে 200 ওহমের মধ্যে দিয়ে প্রবাহের মান কত হবে? 500 ওহম তো মোট রোধ এলো। তাহলে I সমান কত? 6/500। তার মানে কত হবে বলো তো? 5 12 60। কি ভুল করলাম? 6 ভোল্ট বলেছে, 200 আর 400 600। আরে ছি 500 করে দিয়েছি, দেখেছো? এই 200 আর 400 যোগ হয়ে তো 600 হবে, তাই না? তাহলে এটা হবে 600। তাহলে 6 100 600, তার মানে 10 টু দি পাওয়ার -2। ঠিক আছে, 10 টু দি পাওয়ার -2। তার মানে এটা আমি বলতে পারি যে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। তাহলে 10 টু দি পাওয়ার শুধুমাত্র 10 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ার করতে গেলে 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করতে হবে। তো -3 তো অলরেডি আছে, -3 তো অলরেডি আছে, তাহলে আমি মিলি অ্যাম্পিয়ার করে দিলাম। বুঝতে পেরেছ? বেশ, নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোষের আভ্যন্তরীণ রোধ এবং নষ্ট ভোল্ট। এইটা করার আগে একটুখানি থিওরিটা একটু বুঝে নাও ভালো করে। দেখো, আমি একটা সিম্পল সার্কিট আগে ড্র করি। এইটা একটা সিম্পল সার্কিট, এটা রেজিস্ট্যান্স, এইটা হচ্ছে কি ব্যাটারি। ব্যাটারির ভেতরে একটা রোধ থাকে যেটা আমরা দেখতে পাই না, সেটাকে বলি আমরা আভ্যন্তরীণ রোধ। তাহলে এই গোটাটা হচ্ছে একটা ব্যাটারি। ঠিক আছে, ব্যাটারির EMF E আর আভ্যন্তরীণ রোধ R। তাহলে কারেন্ট কত ফ্লো করছে এর মধ্যে দিয়ে, তার ফর্মুলা কি না I ইকুয়াল টু E/R প্লাস R। I ইকুয়াল টু E/R প্লাস R, এইটা হচ্ছে কারেন্টের ফর্মুলা, মনে রাখবে। তাহলে E ইকুয়াল টু IR প্লাস
আইআর। এই আইআরটাকে বলা হয় নষ্ট ভোল্ট, কারণ এই ভোল্টেজটা আমাদের কোথাও কাজেই লাগে না, এইটা ব্যাটারির ভেতরেই নষ্ট হয়ে যায়। আর এই আইআরটা হচ্ছে বহির্বর্তনীর বিভব প্রভেদ। ঠিক আছে, আমি লিখে দিলাম যে বহির্বর্তনীর বিভব প্রভেদ, বিভব প্রভেদ। ঠিক আছে, বহির্বর্তনীর বিভব প্রভেদ। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো ব্যাপারটা। তো এই ফর্মুলাটা আমাকে কিন্তু কোনো দিন ভুললে হবে না, যে আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, এই ফর্মুলাটা ভুললে চলবে না। বেশ, তাহলে কি হবে এবার দেখো কোশ্চেনটা সলভ করো। 2.1 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট, মানে এইটা তোমাকে ই বলে দিয়েছে। একটি কোষকে 10 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো, মানে আর বলে দিয়েছে। রোধটির মধ্যে দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার মানে আই বলে দিয়েছে। কোষটির আভ্যন্তরীণ রোধ কত হবে? ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দেবো, যে আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। ঠিক আছে, আই এর জায়গায় 0.2 দাও, ই এর জায়গায় তুমি দেবে 2.1, আর এর জায়গায় দেবে 10 প্লাস আর। ব্যাস, পয়েন্ট তুলে দাও। কোনাকুনি গুণ করতে হবে, কোনাকুনি গুণ করলে কি পাবে? 10 দুয়ে 20 প্লাস আর ইকুয়াল টু 21, তাহলে আর ইকুয়াল টু 1 ওহম। ঠিক আছে, আর ইকুয়াল টু 1 ওহম, কিন্তু উত্তর তো মেলেনি বাবা। একবার চেক করে নিই কোথায় ভুল করেছি। একদম 2 আর হবে, যখন কোনাকুনি গুণ করছি তখন তো এটা 2 আর হবে, তাই না? তাহলে আর ইকুয়াল টু কত? 0.5 ওহম। 1/2 মানে 0.5। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে কোশ্চেন নাম্বার 37, গ্যালভানোমিটার এবং শান্টের কোশ্চেন। দেখো, এই গ্যালভানোমিটার আর শান্ট বুঝতে গেলে একটু কিন্তু থিওরি বুঝতে হবে, নইলে সলভ করতে পারবে না। চলো একটু থিওরিটা একটু বুঝে নিই। দেখো, গ্যালভানোমিটার কী করে সেটা আগে জানতে হবে। গ্যালভানোমিটার একটা যন্ত্র যে কারেন্ট মেজার করে, এটা গ্যালভানোমিটার। ঠিক আছে, মানে কারেন্ট ডিটেক্ট করে, মেজার বলছি। এ কী করে? মানে ডিটেক্ট করে। ঠিক আছে, টু ডিটেক্ট কারেন্ট। গ্যালভানোমিটার ইউজ করি টু ডিটেক্ট কারেন্ট, এটা মনে রাখবে। তাহলে একটা সার্কিটে কারেন্ট যাচ্ছে কি না, কোন দিকে যাচ্ছে, সেটা গ্যালভানোমিটার ডিফাইন করে, মানে গ্যালভানোমিটার বলে দেয়, একটা যন্ত্র। এবার কোনো কারণে যদি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে হাই কারেন্ট ফ্লো করে যায়, তাহলে সেই ক্ষেত্রে গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য সেফটি পারপাসে গ্যালভানোমিটারের সমান্তরালে একটা শান্ট যুক্ত করা হয়। শান্ট কি? একটা কম মানের রোধ, আর কিছুই না, খুব কম মানের রোধ হচ্ছে শান্ট। তাহলে যদি হাই কারেন্ট ফ্লো করে, তাহলে এই দিকে যাবে আইজি আর এই দিকে যাবে আইএস। আইএসটা কি? শান্টের মধ্যে দিয়ে কারেন্ট, আর আইজিটা কি? গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট। ঠিক আছে, তাহলে আর জি কি? জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, এস কি? শান্টের রোধ। বোঝা গেল? তাহলে জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, আর এস কি? শান্টের রোধ। একটা গ্যালভানোমিটারের রোধ আর একটা শান্টের রোধ। আশা করি ক্লিয়ার। ওকে, ডান। এবার দেখো, এখানে যদি বলি যে আইজির মান কত, তুমি বলবে যে স্যার একটু আগেই আমরা সমান্তরাল সমবায়ে কারেন্ট কীভাবে ভাগ হয় শিখেছি। তাহলে মেন কারেন্ট আই গণিত এস বাই এস প্লাস জি। আর যদি বলি যে আইএস কত, তাহলে বলবে যে আই ইন্টু জি বাই এস প্লাস জি। যার মধ্যে দিয়ে কারেন্ট যাবে তাকে না নিয়ে ওপরে উল্টোটাকে রাখবো। ঠিক আছে, তাহলে আইজি বাই আইএস আমরা যদি বের করি, তাহলে আইজি পেয়ে গেলাম, আইএস পেয়ে গেলাম। আইজি বাই আইএস বের করলে পাবো দেখো যে এস বাই জি। এটা মনে রাখবে যে আইজি বাই আইএস পাবো এস বাই জি। তাহলে বুঝে গেলে যে ব্যাপারটা কী বৃত্তান্ত কী না। ঠিক আছে, তো আমাদের এই 3টে ফর্মুলা যদি জানি, তাহলেই শান্ট এবং গ্যালভানোমিটার থেকে যে কোনো অঙ্ক আমরা সলভ করতে পারবো। ওকে, তো চলো এবার অঙ্কতে ফিরে যাওয়া যাক। দেখো কি বলছে। তো কোশ্চেনে বলছে যে তড়িৎ বর্তনীতে গ্যালভানোমিটারের সঙ্গে শান্ট যোগ করা হয় কেন? এখনই পড়িয়ে দিলাম যে গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা কমানোর জন্য, বেশি প্রবাহ মাত্রা যেন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে না যায়, তাই একটা শান্ট যুক্ত করা হয়। এক্সট্রা কারেন্টটা শান্টের মধ্যে দিয়ে চলে যাবে। ওকে, পরের কোশ্চেন। 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সমান্তরালে
1 ওহম রোধের একটি শান্ট যোগ করা হলে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে? তাহলে তোমাকে জি বলে দিয়েছে 100 ওহম, বেশ ভালো কথা। এস বলে দিয়েছে 1 ওহম, ঠিক আছে। বের করতে কি বলেছে? গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কত অংশ যাবে। আমি আই জি বের করব। আই জি ইকুয়াল টু আই ইন্টু এস বাই এস প্লাস জি। তাহলে আই জি বাই আই বের করতে হবে। এস কত? 1, আর এইটা কত? 100 প্লাস 1 বা 1 প্লাস 100, যা বলবে বলো, ঠিক আছে। তাহলে 1 বাই 101 আসছে নাকি? 1 বাই 101 একদম ঠিক আছে। তাহলে এইটাই উত্তর হবে, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো পরের কোশ্চেনে বলা হচ্ছে আর রোধের একটি গ্যালভানোমিটারের একটি বর্তনীতে যুক্ত আছে। বর্তনীর মূল প্রবাহ মাত্রা গ্যালভানোমিটারের সহনক্ষম প্রবাহ মাত্রার কে গুণ। তার মানে আই ইকুয়াল টু কে ইন্টু আইজি। গ্যালভানোমিটারের সঙ্গে সর্বোচ্চ যে রোধ বা যে রোধের শান্ট ব্যবহার করা যাবে তার মান কি হবে? মানে এস বের করতে বলেছে। দেখো আমরা জানি যে আইজি ইকুয়াল টু আই ইন্টু জি বাই এস প্লাস জি। ফর্মুলা বসালাম, আইজিটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, আয়ের জায়গায় লিখব কে আইজি ইন্টু জি বাই এস প্লাস জি। আইজি কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এস প্লাস জি ইকুয়াল টু কে ইন্টু জি। তাহলে এস ইকুয়াল টু জি কমন নিলাম কে মাইনাস 1, ঠিক আছে। আর জি এর জায়গায় ওরা বলেই দিয়েছে আর বসাতে, তাহলে আর ব্র্যাকেট কে মাইনাস 1, ঠিক আছে। দেখো ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কী বলছে। নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে কোষের সমবায়। আচ্ছা, কোষের সমবায় থেকে আমরা নেক্সট ভিডিওতে কভার করব, যেহেতু আমাদের এটা আবার একটা নিউ সেকশন, তো এটা থিওরি বলে দেবো, হ্যাঁ। তারপরে আবার এই এমসিকিউগুলো সলভ করব, ওকে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরপর সব সলভ করিয়ে দেবো। ছায়া প্রকাশনের বই থেকে যেগুলো সলভ করিয়ে দিচ্ছি সেগুলো খুব ভালো করে দেখে যাবে, ওকে। আশা করছি এর বাইরে থেকে কোশ্চেন তোমরা কিছু পাবে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।